বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু জিএম বিজ্ঞান চ্যানেল। এখন আমরা শিখবো হচ্ছে শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। ওকে, লেটস স্টার্ট। ওকে, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্টের হচ্ছে মোডটা হচ্ছে প্রিমিটিভ এবং এর হচ্ছে ক্রাইটেরিয়া হচ্ছে বাস টাইম। মেয়েকে ছোট্ট করে প্রিমিটিভ সম্পর্কে একটু যে ধারণা দিই। যখন একটা হচ্ছে প্রসেস আমাদের রেডি কিউতে থেকে সিপিইউতে যাবে, এই প্রসেসটা যদি হচ্ছে বড় হয় বা হচ্ছে যে মানে যে কোনো সাইজের যদি প্রসেসই হোক না কেন, যদি কোনো হচ্ছে ছোট প্রসেস আসে তখন কি হয়, ওই প্রসেসটা হচ্ছে ইন্টারাপ্ট হয়। ইন্টারাপ্ট হয়ে ওইটা হচ্ছে সিপিইউ থেকে আবার হচ্ছে আমার রেডি কিউতে ব্যাকে চলে আসে এবং ওই ছোট প্রসেসটা আমার হচ্ছে তখন হচ্ছে সিপিইউ পাই। ওকে, সেটা হচ্ছে বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে হতে পারে, টাইম কোয়ান্টাম, বাস টাইম, অথবা এই যে পিওরিটি। ওকে, যেহেতু এটা হচ্ছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট আর এর ক্রাইটেরিয়া হচ্ছে বাস টাইম, সেক্ষেত্রে এর প্রিমিটিভটা হচ্ছে কাজ করবে আমার হচ্ছে বাস টাইমের উপর ভিত্তি করে, এবং যার বাস টাইম যত ছোট সে তত আগে সিপিইউ পাবে। ক্লিয়ার? ওকে, লেটস স্টার্ট। আর হচ্ছে এখানে আমরা প্রসেস নাম্বার, অ্যারাইভাল টাইম, বাস টাইম, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। আমাদের জাস্ট এগুলা বের করতে হবে এবং এগুলার আমাদের অ্যাভারেজটা বের করতে হবে। দেন আমরা যদি এখানে বলি যে হচ্ছে সর্বপ্রথমে কোন প্রসেসটা অ্যারাইভ হয়েছে, সবসময় মনে রাখতে হবে আমাদের হচ্ছে জ্ঞানটা শুরু হয় হচ্ছে জিরো থেকে। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম হচ্ছে জিরো। তাহলে এখন আমাদের দেখতে হবে জিরোতে কোন প্রসেসটা আসছে। আচ্ছা, আমাদের জিরো থেকে যদি আমরা দেখি এর মধ্যে অনলি একটা প্রসেস আসছে। প্রসেসটা কি? আমাদের প্রসেসটা হচ্ছে পিওন। ঠিক আছে, এই এখন আমাদের দেখতে হবে হচ্ছে বাস টাইম। যেহেতু এখানে একটাই প্রসেস আছে, সেখানে আর বাস টাইম দেখার সে কোনো রিজন নাই, কারণ বাস টাইম আমরা তখনই হচ্ছে দেখবো যখন এর মধ্যে কোনো কম্পিটিশন চলবে। এখানে সাপোজ দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেসের কোনটার হচ্ছে বাস টাইম ছোট, তখন আমরা ডিসাইড করবো। যেহেতু এখানে অনলি একটাই প্রসেস আছে, সেক্ষেত্রে আমার আর বাস টাইম দেখার কোনো প্রয়োজন নাই, সেটা আমরা সরাসরি লিখে দিতে পারি। তাহলে আমরা এখানে লিখে দিলাম কি প্রসেস? আমাদের পিয়ন প্রসেস। ওকে, যেহেতু এর বাস টাইম হচ্ছে জিরো, ওইটা যে এখানে আসলো। আচ্ছা, এখন আমার এই হচ্ছে টাইমটুকু কত ইউনিট টাইম পর্যন্ত চলবে? এটা অনলি 1 ইউনিট টাইম পর্যন্ত আমার চলবে। তাহলে এখানে আমি দিয়ে দিলাম 1। ঠিক আছে, 1 ইউনিট টাইম পর্যন্ত অনলাইন হয়ে চলবে, সেটা একটা কোশ্চেন। সেটা হচ্ছে এটা অনলি 1 ইউনিট করে টাইম চলতে থাকবে, এবং প্রত্যেক ইউনিট টাইম মানে চলার পরে আমাদের হচ্ছে মেজার করতে হবে যে এর মধ্যে আর কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। আর যদি অ্যারাইভ হয়ে থাকে তাহলে কার বাস টাইম হচ্ছে কত ছোট, সেই ভিত্তিতে আমার হচ্ছে এই গ্যান্ট চার্টটা তৈরি আর কি হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখে নিই। এখান থেকে হচ্ছে আমাদের এখন আমাদের টাইম ইউনিট হচ্ছে অন, তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের 1 ইউনিট টাইমের মধ্যে কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। তাহলে এখানে যদি আমি দেখি, আমরা দেখতেছি এখানে আমাদের আরেকটা প্রসেস অ্যারাইভ হয়েছে। ওকে, আরেকটা জিনিস এখানে হচ্ছে পি অন প্রসেস আমার একবার কিন্তু আমার এক্সিকিউট হয়েছে আর কি, ধরে নিলাম আমি মানে হচ্ছে 1 সেকেন্ড আমার এক্সিকিউট হয়েছে আর কি। সেটা যে 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ড, এটা যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমরা বোঝার সুবিধা ছিল 1 সেকেন্ড হয়েছে। তাহলে এখানে 5 কেটে আমরা লিখে দিলাম হচ্ছে 4, কারণ এখানে আমার বাস টাইম কিন্তু ছিল হচ্ছে 5টা, কিন্তু আমরা নিয়েছি কতবার? অনলি একবার একবার করে আমরা নিব এবং আমরা প্রত্যেকবার চেক করব। তাহলে আমার হচ্ছে বাস টাইম কিন্তু আমি সম্পূর্ণ কিন্তু এখানে নিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি একবার কেটে দিলাম, কারণ আমি একবার নিয়ে ফেলছি, আমার বাকি থাকছে কয়বার? 4বার। ওকে, দেন এই 1 ইউনিট টাইমের মধ্যে আমার আর হচ্ছে দেখতে হবে যে নতুন কোনো প্রসেস আসছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের P2 প্রসেসটা এসেছে, অনলি P2 প্রসেসে আসছে। তাহলে আমাদের কাছে এখন কি কি প্রসেস আছে? আমাদের কাছে এখন প্রসেস আছে হচ্ছে P1 আর হচ্ছে আছে P2। ওকে, দেন P1 আর P2 এর মধ্যে এখন আমাদের দেখতে হবে যে কোনটার বাস টাইম হচ্ছে ছোট। তাহলে এখানে আছে আমাদের 4 আর 3। তাহলে 4 আর 3 এর মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 3 হচ্ছে ছোট। সো আমাদের তিনটা কি? তিনটা হচ্ছে আমাদের P2। তাহলে আমাদের এর পরবর্তী প্রসেসে কি আসবে, মানে পরবর্তী কোনটা আমাদের সিপিইউ পাবে? আমাদের সিপিইউ পাবে হচ্ছে P2। P2 সিপিইউ পাবে, কিন্তু বর্তমানে কিন্তু পিয়ন কিন্তু সিপিইউতে ছিল। ওই পিয়নটা কি হবে? পিয়নটা হচ্ছে আমাদের ব্যাকে আমাদের আবার রেডি কিউতে আবার যে চলে যাবে, মানে ও হচ্ছে আবার ওয়েটিং করবে। আর এখন আমাদের হচ্ছে সিপিইউ পাবে হচ্ছে আমাদের P2। ক্লিয়ার? কতক্ষণ সময়ের জন্য? আমি কি বলেছি? 1 ইউনিট টাইমের জন্য। প্রত্যেক 1 ইউনিট টাইম পর পরে আমাদের মেজার করতে হবে। ওকে, সো এখান থেকে 1 থেকে গেল কি 2। ওকে, আর এখানে তিনটার মধ্যে অনলি 1 ইউনিট টাইম পর্যন্ত গিয়েছিল, সেজন্য এটা কেটে আমরা এখন লিখে দিব 2, কারণ এই তিনটার মধ্যে 1 ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউশন হয়ে গেছে, এখনো 2 ইউনিট টাইম এখনো পেন্ডিং আছে। দেন আমাদের দেখতে হবে এই 2 ইউনিট টাইমের মধ্যে আবার নতুন কোনো আমাদের প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। সো এখানে যদি আমি দেখি, হ্যাঁ আমাদের নতুন আরেকটা প্রসেস অ্যারাইভ হয়েছে, সেটা কি? P3। তাহলে আবার আমরা এখানে লিখে ফেলি
হচ্ছে P1 P2 এবং হচ্ছে আমাদের P3। ঠিক আছে, P1 P2 এবং হচ্ছে আমাদের P3। এর মধ্যে এখন আমাদের দেখতে হবে যে এই তিনটার মধ্যে কোনটা বাস টাইম হচ্ছে ছোট। তো এই তিনটার মধ্যে এ, যদি আমি দেখি এখানে আরেকটা কথা, আমাদের কিন্তু 5 3 এটা কিন্তু আর দেখা যাবে না, কারণ ওখান থেকে অলরেডি 1 ইউনিট করে এক্সিকিউশন হয়ে আমাদের 4-এ চলে এসেছে বা 2-তে চলে এসেছে। এখন শুধু আমাদের এইগুলা হিসাব করতে হবে, 4 2 তারপরে 4 এইগুলা। ক্লিয়ার? আমরা যদি এই ভ্যালুগুলো ধরি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যে আমাদের P3 প্রসেস আসছে, কারণ এটা হচ্ছে টাইম কম, সেখানে আমাদের হচ্ছে 2 ইউনিট টাইমের মধ্যে আসছে, অ্যারাইভাল টাইম 2। ওকে, সো এখানে 4 2 আর 4 এর মধ্যে আমার দেখা যাচ্ছে তো এখানে এসে হচ্ছে এই যে 2, অর্থাৎ P2 প্রসেস আসতেছে, এর বাস টাইম হচ্ছে ছোট। তাহলে এখন এখন আমরা কোন প্রসেসটা নেব? এখন আমরা লিখবো হচ্ছে P2 প্রসেস। আমরা নিব হচ্ছে P2 প্রসেস কত ইউনিট টাইমের জন্য, মানে 1 ইউনিট টাইম করে আমার হচ্ছে গ্যান্ট চার্ট বাড়তে থাকবে। এখানে দিব আমরা হচ্ছে 3। তাহলে এখান থেকে এক কমে আমার হয়ে গেল, আমার আছে আর একটা আছে, একটা এখনো আমার পেন্ডিং আছে। দেন আমাদের দেখতে হবে যে 3 ইউনিট টাইমের মধ্যে আর কোনো টাইম, আর কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। সো এখানে আর কোনো প্রসেস অ্যারাইভ হয় নাই, কিন্তু আমার আগের কিন্তু এখনো এগুলা কিন্তু আছে, P1 P2 P3, মানে এগুলো কিন্তু মানে এখন আমার আছে, কিন্তু কোথায় আছে? রেডি কিউতে কিন্তু এখন আমার আছে। তাহলে এখন আমাদের এখান থেকে দেখতে হবে P1 P2 আর P3, এই তিনটার মধ্যে কোনটার এখন আমাদের হচ্ছে বাস টাইম কম, অর্থাৎ 4 1 এবং 4 এর মধ্যে। এর মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P1 এর বাস টাইম, সরি P2 এর বাস টাইম কম। তাহলে এখান থেকে P2 কেটে দিলাম, দিলে হয়ে গেল আমাদের পেন্ডিং আর কিছু না, এখানে 0 হয়ে গেল। আর এখানে চলে আসলো আমাদের হচ্ছে P2 দেন আমাদের হচ্ছে এক টাইম ইউনিট বেড়ে আমাদের হচ্ছে হয়ে গেল 3 থেকে 4। এখন আমাদের দেখতে হবে যে 4 ইউনিট টাইমের মধ্যে আর কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের নতুন একটা প্রসেস অ্যারাইভ হয়েছে, যেটা হচ্ছে P4। আর হ্যাঁ, আমাদের কিন্তু এখানে হচ্ছে আর কোনো কিন্তু টাইম কিন্তু আর পেন্ডিং নাই। সো আমরা এটাকে কেটে দিতে পারি। আমাকে P2, মানে P2 হচ্ছে ফিনিশ, P2 সিপিইউ থেকে সম্পূর্ণ এক্সিকিউট হয়ে ওইটা অলরেডি আমাদের টার্মিনেট হয়ে গেছে। সো এর প্রসেস ডান, ক্লিয়ার ওইটা। তাহলে এখন আমাদের কে কি থাকতেছে আর এই যে 4 ইউনিট টাইমের ভিতরে, 4 ইউনিট টাইমের ভিতরে নতুন একটা প্রসেস অ্যারাইভ হয়েছে। তো ওইটা সহ আমরা দেখতে পারি P1 P3 আর P4, P1 P3 আর হচ্ছে P4। সো এখন P1 P3 আর P4 এর মধ্যে আমাদের হচ্ছে কোনটার বাস টাইম ছোট, এখন সেটা দেখতে হবে। 4 4 1, সো আমরা নিঃসন্দেহে বলতে পারি যে হচ্ছে P4। সো এখানে P4 কেটে দিলাম, আমাদের কোনো কিছু বাকি থাকতেছে না, আমার থাকতেছে এখানে হচ্ছে 0, মানে কোনো টাইম বাকি থাকতেছে না। P4 প্রসেস এখানে লিখে দিলাম আমরা হচ্ছে P4 প্রসেস কত ইউনিট টাইম? 1 ইউনিট টাইম 5। ডান, ক্লিয়ার। আর আমাদের সেটা সম্পন্ন হয়ে গেছে, মানে এটা আমাদের সিপিইউ থেকে সম্পূর্ণ এক্সিকিউট হয়ে এটা এখন আমাদের টার্মিনেট হয়ে গেছে। সো আমাদের P4 এর কাজ শেষ। দেন দেন আমাদের হিসাব করতে হবে যে P5 এ আর নতুন কোনো আসতেছে কিনা। অলরেডি আমাদের সবগুলো প্রসেসে চলে যে আসছে, সো এখন আর বেজার করার আর কোনো বিষয় নাই। এখন আমাদের এই যে দেখতে হবে হচ্ছে আমাদের P4 এরও কাজ শেষ। তো এখন আমার কাছে আছে হলো P1 আর P3 প্রসেস। P1 আর P3 প্রসেস, এখানে P1 আর P3 প্রসেসের মধ্যে এটাও আছে আমার হচ্ছে বাস টাইম 4, এটাও হচ্ছে আমার বাস টাইম 4। আর আমাদের দেখতে হবে হচ্ছে সর্বনিম্ন বাস টাইম কার আছে, তার ভিত্তিতে আমাদের হচ্ছে সিপিইউ সে পাবে সবার আগে, যার বাস টাইম কম হবে। আর আমি হচ্ছে প্রবলেম গুলো এমন ভাবে সাজাইছি যাতে করে মানে কিছু ক্রিটিক্যাল প্রবলেম থাকে, আর একটা ভিডিওর মধ্যে সবগুলো মানে প্রবলেমকে আমরা হচ্ছে যেন সলভ করতে পারি। ঠিক আছে? সো এখানে যখন আমরা দেখবো যে দুইটা সমান হয়ে গেছে আর কি, এর বাস টাইমও ছোট এর বাস টাইমও ছোট, তখন আমাদের ফোকাস করতে হবে যে কার অ্যারাইভাল টাইম কম। ওকে, সো এই দুইটার বাস টাইম যেহেতু আমাদের সমান হয়ে গেছে, তো আমরা এখন অ্যারাইভাল টাইমে যদি ফোকাস করি তাহলে আমরা দেখবো যে পিয়নের অ্যারাইভাল টাইম কম। ঠিক আছে, সে আসতেছে 0, তাহলে এখানে আমাদের হয়ে যাবে P1 প্রসেস। এখানে লিখে দিলাম যে হচ্ছে আমাদের P1 প্রসেস। এখানে কত ইউনিট টাইম? 5 + 1 6। ওকে, আর এখান থেকে একটা প্রসেস কমে আমাদের হয়ে যাবে 3। এখন যদি আমরা দেখি যে হচ্ছে এই দুইটা প্রসেসের মধ্যে যদি কম্পেয়ার করি লাস্ট টাইম, তাহলে কিন্তু 3 আসছে। ওখানে চাইলেও আমরা একেবারে 3 যোগ করে পরে হচ্ছে 6 7 8 9 আমরা লিখে দিতে পারি, কিন্তু না, আমরা হচ্ছে প্রথমবার শেখার ক্ষেত্রে বা প্রথমবার প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা 1 ইউনিট টাইম টাইম করে আমরা হচ্ছে নিব আর কি। আপনারা কয়েকটা মানে উদাহরণ প্র্যাকটিস করার পরে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা একবারে এটা লিখে দিতে পারেন, কিন্তু প্রথমবার আপনার 1 ইউনিট টাইম করে করে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, সো আমরা এখানে দেখলাম, সো এখানে আসছে হচ্ছে আমাদের হচ্ছে 3। ওকে, দেন আমরা
এই 3 আর 4 এর মধ্যে যদি কম্পেয়ার করি, আমাদের এখান থেকে 3 কেটে যাবে, থাকবে যে 2, কি কি প্রসেস, পিওন প্রসেস। ওকে, এখানে হলো 7, দেন আবার হচ্ছে আমাদের 2 কেটে থাকবে আমাদের অন, একটা পেন্ডিং আছে, দেন কি পিওন প্রসেস। ওকে, 8 হইলো। দেন আমাদের আবার কেটে থাকবে কত, আমাদের আর 0টা পেন্ডিং আছে, তার মানে পিওন প্রসেস আমার ক্লিয়ার। পিওন প্রসেস আমার ক্লিয়ার, মানে পিওন প্রসেস আমার সিপিইউ সম্পূর্ণ এক্সিকিউশন করে ওটা হচ্ছে টার্মিনেট হয়ে গিয়েছে, ডান। এখানে কত আসবে আমার 9। ওকে, দেন আমার দেখতে হবে আর একটা প্রসেসে আমার কাছে আর বাকি আছে, যেটা কি P3 প্রসেস। আমি চাইলে এখন আমি P3 প্রসেস মানে ওইটা তো আর ই করার কোনো প্রয়োজন পড়তেছে না, সেখানে আমরা হচ্ছে ডাইরেক্টলি আমি যে দেখে দিতে পারি। আমাদের একটা প্রসেসই আছে, আমি যদি একবার একবার করে লেখাও যায়, আমি একবারে দেখে দিলেও তাই। তো এখানে আমি দেখতে পারি যে P3 প্রসেস এখানে বাস টাইম কত আছে, 4। 9 প্লাস 4 কত আসবে, 13। ক্লিয়ার, বোঝা গেল? একদম আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, একদম সহজভাবে। ঠিক আছে, এখন আমাদেরকে ফোকাস করতে হবে হচ্ছে এই কমপ্লিশন টাইম। সো কমপ্লিশন টাইমটা কি, যে একটা প্রসেস কোন টাইমে হচ্ছে কমপ্লিট হয়েছে, ওই টাইমটাকে আমাদের হচ্ছে দেখতে হবে। সো এখানে যদি আমি দেখি পিওন প্রসেসের কমপ্লিশন টাইম কত, 1। এখানে যদি আমরা 1 লিখে দিই তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। কেন, দেখেন আমাদের পিওন প্রসেস এখানে আছে না, আমাদের মানে সর্বপরে মানে সবার শেষে যে পিওন প্রসেসটা আছে, আমাদের ওই পিওন প্রসেসটা নিতে হবে। এখানে যদি পিওন পিওন পিওন, এই যে একটা পিওন, এই যে পিওন, এই যে আমাদের পিওন, এই যে লাস্ট যে পিওন আছে, এর যে হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আছে, যে নিউমেরিক ভ্যালুটা আছে, যে 9, এটাই হবে আমার হচ্ছে কমপ্লিশন টাইম। পিওনের কমপ্লিশন টাইম কত, 9। ওকে, এই যে আমরা 9 দিলাম। ঠিক একই ভাবে P2 এর আমরা লাস্টের থেকে দেখতে দেখতে আসবো, তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের হচ্ছে P2, তাহলে P2 এর কমপ্লিশন টাইম এখান থেকে যদি আসতে থাকি, এই যে আমাদের এটা কত, 4। ওকে, এখানে আমরা নিয়ে নিলাম কত, 4। দেন আমাদের দেখতে হবে হচ্ছে P3। P3 একদম লাস্টেরটা আছে, কত কমপ্লিশন টাইম, 13। ওকে, 13। একইভাবে P4, এখান থেকে যদি আমরা আসি, P4 কততে পাচ্ছি, P4 পাচ্ছি হচ্ছে আমরা 5-এ। ওকে, দেন আমাদের লিখতে হবে হচ্ছে কমপ্লিশন টাইম তো বুঝলাম আমরা। যেমন আমাদের দেখতে হবে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি, যে আমাদের ফর্মুলা লেখা আছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অর্থাৎ এখানে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা হবে আমার কমপ্লিশন টাইম আছে 9 মাইনাস 0, 9, 4 মাইনাস 1, 3, 13 মাইনাস 2, 11, 5 মাইনাস 4, 1। ওকে, ক্লিয়ার। দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইমটা কি, ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। আচ্ছা, তাহলে তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 9 মাইনাস 5, 4। ওকে, এখানে আমাদের যে বাস টাইমটা ছিল একদম প্রথমেই, মানে আমাদের কোশ্চেনে যেটা ছিল, আমাদের কিন্তু ওই টাইম মাইনাস করতে হবে আমাদের যে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে। ওকে, সো 9 মাইনাস 5, 4, দেন হচ্ছে 3 মাইনাস 3, 0, দেন 11 মাইনাস 4, 7, দেন 1 মাইনাস 1, 0। ক্লিয়ার? ওকে, দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে রিমেইনিং টাইম। রিমেইনিং টাইম বলতে কি কি বোঝায়, যে স্টার্টিং টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। অর্থাৎ একটা প্রসেস স্টার্ট হওয়া থেকে শুরু করে ও হচ্ছে রেডি কিউ, অর্থাৎ মানে অ্যারাইভাল টাইম, রেডি কিউতে মানে অ্যারাইভ হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু, ওইটুকুকে বলা হয় হচ্ছে আমার রেসপন্স টাইম। ওকে, তাহলে রেসপন্স টাইম আমরা কিভাবে নির্ধারণ করব, যে একদম প্রথমে যে প্রসেসটা, মানে একদম একটা প্রসেসের যে হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর কি, যেমন পিওনের ক্ষেত্রে 0, এটা মানে এটা হচ্ছে আমাদের স্টার্টিং টাইম। স্টার্টিং টাইম মাইনাস কি হবে, আমার অ্যারাইভাল টাইম। অর্থাৎ পিওনের ক্ষেত্রে আমার 0, মানে স্টার্টিং টাইম 0 মাইনাস অ্যারাইভাল টাইম 0। 0 মাইনাস 0 কত আসবে, আমার হচ্ছে 0। ওকে, দেন এখানে আমার কি আসবে, P2। এখানে এ সাইড থেকে তো অনেকগুলো এখানে P2 আছে, কিন্তু দেখতে হবে সর্ব লেফটে কোনটা আছে আর কি, মানে সর্বপ্রথম থেকে কোনটা শুরু হয়েছে। আমার স্টার্টিং টাইম, এখানে স্টার্টিং টাইম কত, 1। 1, আর এখানে অ্যারাইভাল টাইম কত ছিল আমার P2 এর জন্য, 1। 1 মাইনাস 1 করতে হবে, 0। ওকে, দেন আমাদের দেখতে হবে হচ্ছে P3। P3 এর ক্ষেত্রে যদি আমি যাই 9, 9 মাইনাস হচ্ছে 2, কত হবে আমার, 7। ওকে, দেন দেখতে হবে হচ্ছে P4। P4 এখান থেকে যদি যাই, P4 এই দেন P4, 4। 4 মাইনাস 4 কত আসে আমার, 0। ওকে, আমাদের কিন্তু
নন প্রিমিটিভের ক্ষেত্রে আমাদের কি আসতো, ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম কিন্তু আমাদের একই কি আসতো নন প্রিমিটিভের ক্ষেত্রে, কিন্তু প্রিমিটিভের ক্ষেত্রে কিন্তু কখনোই একই আসা সম্ভব না। ওকে, দেন আমরা এখান থেকে এর হচ্ছে রিজনটা হচ্ছে যখন আমার ওয়েটিং টাইম অর্থাৎ আমার হচ্ছে এই প্রসেসটা কিন্তু রেডি কিউ থেকে সিপিইউ তে যায়, অনেক সময় ইন্টারাপ্ট হয়ে বাধা মানে পেয়ে আবার আমার হচ্ছে কিউতে আসে, যার কারণে কি হয় অনেকটা মানে হচ্ছে আমাদের অনেকটাই ওয়েটিং টাইমটা বেশি হয়ে যায়। ওকে, দেন আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইম অ্যাভারেজ প্রথমে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমটা, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু কত আমাদের আসে, এখানে তো আমাদের দেখতে হবে হচ্ছে 9 + 3 + 11 + 1 অর্থাৎ 24। 24 আমাদের হচ্ছে নাম্বার অফ প্রসেস অর্থাৎ কয়টা প্রসেস, 1 2 3 4 চারটা প্রসেস, তাহলে হচ্ছে 24/4। এখানে 24 থেকে আসছে, এই যে টার্ন অ্যারাউন্ড টাইমের মধ্যে যতগুলো নিউমেরিক ভ্যালু আছে সবগুলো যোগ করে। ওকে, তো 24/4, তাহলে আমাদের ভ্যালু কত আসে, ভ্যালু আসে হচ্ছে আমাদের 6। ওকে, দেন নেক্সট হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম। ওকে, ইজ অ্যাভারেজ ওয়েটিং টাইম। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা আমাদের কত আসে, এখানে হচ্ছে 4 + 7 11, 4 + 7 11 ডিভাইডেড বাই নাম্বার অফ প্রসেস 1 2 3 4, তাহলে হচ্ছে 11/4। আমার ভ্যালু আসে হচ্ছে 2.75, 2.75। ওকে, আর মানে আপনারা চাইলে হচ্ছে অ্যাভারেজ রেসপন্স টাইমও আপনারা এখানে ক্যালকুলেশন করতে পারেন। আচ্ছা, আমি করে দিচ্ছি একবারে। অ্যাভারেজ অ্যাভারেজ রেসপন্স টাইম অর্থাৎ আরটি। আরটি কি হবে তাহলে আমার এখানে, আরটি হবে হচ্ছে অনলি 7 আর হচ্ছে আমার নাম্বার অফ প্রসেস কত 4, ইজ ইকুয়াল টু কত আসে 7/4, 1/7/5। ক্লিয়ার? ওকে, এই ছিল আমাদের আজকের টপিক। নেক্সট কোনো আবার ভিডিওতে দেখা হবে। আর হচ্ছে আপনারা যারা নতুন আছে অবশ্যই আপনারা লাইক করে সাবস্ক্রাইব করতে যেন মোটেও ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।